आज वो जो सुनवाई हुई, हमको लगता है हम लोग का जीत हो रहा है। जो महाबोधि महाविहार जो है आज नहीं कल जो है वो मुक्त होने वाला है। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ বহুজন। আমি শরদিন্দু বিশ্বাস। মহাবোধি মহাবিহার আন্দোলন একেবারে জয়ের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। আপনারা অবগত আছেন যে 1949 সালে বুদ্ধগয়া টেম্পল অ্যাক্ট তৈরি করে কার্যত পান্ডা পুরোহিতের দল দখল করে রেখেছে মহাবোধি মহাবিহার। সারা পৃথিবীর বুদ্ধ অনুরাগী মানুষদের একটি প্রেরণাস্থল, যেখানে মহামতি গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভ করেছিলেন। 1891 সাল থেকে অনাগরিক ধম্মপাল মহাবোধি মহাবিহারকে বুদ্ধদের হাতে ফিরিয়ে দেবার জন্য শুরু করেছিলেন আন্দোলন। কবিগুরু রবীন্দ্রনাথও বলেছিলেন যে মহাবোধি মহাবিহার বুদ্ধদের হাতেই ফিরিয়ে দেওয়া উচিত। বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর মহাবোধি মহাবিহার পরিচালন সমিতির জন্য একটি খসড়া আইন তৈরি করেছিলেন, কিন্তু তার মহাপরিনির্বাণের পরেই লাগু হয় বুদ্ধগয়া টেম্পল অ্যাক্ট 1949, আর যার মধ্যে দিয়ে বুদ্ধদের এই মহাক্ষেত্র পান্ডা পুরোহিতের দখলে চলে যায়। এই পান্ডা পুরোহিতের দলই গৌতম বুদ্ধকে বিষ্ণুর অবতার হিসেবে দাঁড় করিয়ে মহাবোধি মহাবিহারকে বৌদ্ধ রীতির বদলে মন্দির হিসেবে কবজা করতে শুরু করে। বাবা সাহেবের পর ভামতে নাগার্জুন সুরাই শাসাই 2012 সালে মহাবোধি মহাবিহারকে বুদ্ধদের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের সুপ্রিম কোর্টে একটি মামলা করেন। গত 30 অক্টোবর 2025 ছিল এই মামলার শুনানি। এই মামলায় বলিষ্ঠ ভূমিকা রাখেন ভামতে নাগার্জুন সুরাই শাসাইয়ের পক্ষে আইনজীবী শৈলেশজি। সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের কি জানালেন তা আপনাদের দেখাবো। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভামতে নাগার্জুন সুরাই শাসাই, আকাশ লামা এবং আরো অনেকে। দেখুন তারা কি বলছেন। आज तक जो है संविधान के दायरे में वो एक्ट नहीं है और उसका ध्यान संरक्षित किया गया है। जी हाँ, कोर्ट को जो है ये बताया गया है। महंत साहब के वकील वहाँ आए, ये बात बताना मैं जरूरी समझ रहा हूँ कि 2012 में पिटीशन हमारी हुई है और 2025 में पहली बार जो है महंत साहब के वकील आए और उन्होंने ये कहा कि 400-300 सालों से जो है हम यहाँ पर अपना जो वर्चस्व किए हुए हैं, तो इसको जो है ये हमें पार्टी बनाए बिना जो है ये कैसे ये कर सकते हैं, हमारा इंटरेस्ट जो है वायलेट होगा। तो ऑनरेबल जज ने उनको ये कहा कि अभी तक आप सोए थे और अगर आपको जो है पार्टी नहीं बनाया तो आप एप्लीकेशन करते बैठे हो। तो जज साहब ने जो है उन पर स्ट्रिक्चर पास किए, उनसे एग्री नहीं हुए। तो इसका मतलब ये हुआ है कि जो मोमेंटम, जो वातावरण पूरे देश में और पूरे विश्व में जो अभी हो रहा है, और ऐसा लग रहा है कि अभी ये महाबोधि महाविहार मुक्त होने वाला है, तो जो अपोनेंट रहते हैं, दुश्मन रहते हैं, वो डर जाते हैं और जब डर जाते हैं तो फिर वो सामने आते हैं, अदरवाइज छुपे रहते हैं। तो ये ऐसा ही आज हुआ है। एक वातावरण बना हुआ है कि ये जो महाबोधि महाविहार जो है आज नहीं कल जो है वो मुक्त होने वाला है और वहाँ जितने भी जो बुद्धिस्ट जो है मॉन्क्स है या बुद्धिस्ट लोग हैं, उन्हीं के कंट्रोल में, उन्हीं के मैनेजमेंट में जो है ये महाबोधि महाविहार दिया जाएगा। तो ये सारी जो कंट्रोवर्सी शुरू हुई है वो इसी पॉइंट पर शुरू हुई है कि महाबोधि महाविहार में वो जहाँ वो जो शैवियत जो माठ है और जहाँ पर मंथ जो है अपना डेरा डाले हुए है, तो वो इसी कंसेप्ट के आधार पर है कि वहाँ वो भगवान बुद्ध विष्णु के 9वें अवतार है। इसका हमने खंडन किया है। हमने कोर्ट को ये बताना चाहा है कि ये बोधगया टेम्पल एक्ट 1949, ये 1949 का एक्ट है, ये संविधान के पहले का है। तो मुझे ऐसा लगता है कि अभी 2026 तक इसमें फाइनल डिसीजन हो सकता है। আপনারা জানেন যে দেশ জুড়ে
আরএসএস নামে একটি সংগঠনকে ব্যান করার জন্য আন্দোলন শুরু হয়েছে। তামিলনাড়ু, কর্ণাটকের পর গোটা মহারাষ্ট্র জুড়ে দীর্ঘদিন ধরে চলছে এই আন্দোলন। দেশের মূল নিবাসী বহুজন মানুষেরা মনে করছেন যে ভারতের সমস্ত অশান্তির মূলে রয়েছে এই সন্ত্রাসবাদী সংগঠন আরএসএস। এরা দেশের মধ্যে জাত ধর্মের হানাহানি করে, দেশের মধ্যে অশান্তি এবং দাঙ্গার পরিবেশ তৈরি করে চলেছে। শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকে জঙ্গি তৈরি করার প্রশিক্ষণ শুরু করেছে। সারা দেশের প্রত্নস্থলগুলি দখল করে ইতিহাস বদলে দেওয়ার চেষ্টা করেছে। সংবিধান এবং ভারতের গণতন্ত্র ভেঙে ফেলে দেশ জুড়ে নৈরাজ্যের কালো ছায়া নামিয়ে আনার চেষ্টা করছে আরএসএস এবং বিশ্বের দরবারে ভারতের মাথা একেবারে হেট করে দিচ্ছে। এরা ভারতের আইন মেনে এদের সংগঠনকে এখনো রেজিস্টার্ড না করে দীর্ঘদিন ধরে অবৈধ সংগঠন হিসেবে কাজ চালিয়ে যাচ্ছে। মহারাষ্ট্রের বঞ্চিত বহুজন আঘাড়ির পরিচালনায় ভারতে এই প্রথম আরএসএস দপ্তর ঘেরাও করার কর্মসূচি নেওয়া হয়। হাজার হাজার মূল নিবাসী বহুজন মানুষ হাতে ভারতের পতাকা এবং পঞ্চশীল পতাকা নিয়ে এই আন্দোলনে সামিল হয়। এমন আন্দোলনের ফলে ঔরঙ্গাবাদ এবং আজকের সম্ভাজি নগরে আরএসএস এর দপ্তরের সামনে শুরু হয়ে যায় ভয়ঙ্কর হাঙ্গামা। সূত্রের খবর যে আম্বেদকরবাদীদের রুখে দাঁড়াতে লাঠি নিয়ে হাঙ্গামা শুরু করে আরএসএস এর ক্যাডাররা। ফল হয় উল্টো, আম্বেদকরবাদীরা এমন প্রতিরোধ গড়ে তোলেন যে গেট বন্ধ করে, তালা বন্ধ করে দপ্তর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় আরএসএস এর গুন্ডারা। পুলিশও তাদের রেয়াত না করে ধোলাই দিতে শুরু করে। আন্দোলনকারীদের পক্ষে সুজাত আম্বেদকর বলেন যে আমরা শান্তিপূর্ণভাবে আরএসএস এর দপ্তরে 3টি জ্ঞাপন দিতে এসেছিলাম। এই 3টি জ্ঞাপন হলো ভারতের সংবিধানকে মান্য করতে হবে, ভারতের জাতীয় পতাকার অবমাননা করার থেকে বিরত থাকতে হবে, আর ভারতের মাটিতে সংগঠন চালাতে হলে ভারতের আইন অনুসারে রেজিস্ট্রেশন করতে হবে। বন্ধুরা, বুঝতে পারছেন যে এই ঘটনার পরেই আরএসএস কিন্তু ভীষণ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। তারা বুঝতে পারে যে এটি ভারতের জেনজি আন্দোলনের প্রথম ধাপ। ফলে এক প্রকার ভয় পেয়ে একেবারে সদর দপ্তরে তালা লাগিয়ে তারা কেটে পড়ে। অন্যদিকে নাগরিকত্ব এবং এসআইআর ইস্যু নিয়ে আবার অনশনে বসতে চলেছে মতুয়া মহাসংঘ। আগামী 5ই নভেম্বর 2025 থেকে মতুয়া ধাম ঠাকুরনগরে অনির্দিষ্টকালের জন্য শুরু হবে এই অনশন। এই বিষয়ে মমতা ঠাকুর সাংবাদিকদের জানান, মিথ্যে দিয়ে অনেক সময় বেশি সময় মানুষের ঠকানো যায়, অল্প সময়ের জন্য অল্প কিছু লোকরা ঠকানো যায় না, কিন্তু বৃহত্তর লম্বাটাই মানুষকে ঠকানো যায় না। এই যে মানুষের কাছে আজকে টাকা নিচ্ছে, একদিন তারাই প্রতিবাদ করবে। আমরা নিঃস্বার্থভাবে আমরা আমার অন্বেষণে এই জন্য বসতে যাচ্ছি, আমরা তাদের কাছে কিছু চাইছি না, কিন্তু তাদের পাশে থাকার জন্য। এবং তারা যখন বুঝবে যে এটা ও যেটা বলছে একটা হিউজ পরিমাণে মিথ্যে কথা বলছে, তারাই একদিন ওর বিপরীতে যে তারা তার জবাবটা দেবে। আমরা চাইছি মানুষের পাশে থাকে, মানুষের যাতে হরিগুরুজের চিন্তা ভাবনা, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে এবং সেখানে দাঁড়িয়ে আমরা মানুষের পাশে আসি, মানুষের যাতে মানে আমরা কাজ করতে পারি অল ইন্ডিয়া মতো সেটাই আমাদের মনে করবো। এই অল ইন্ডিয়া মতো মহাসংঘ কার্যকারী করার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি। আমরা অলরেডি বিভিন্ন জায়গাটা চলছে, আমরা অলরেডি করছি এবং আরও সেটাকে হিউজ পরিমাণে আমরা করতে পারি। তার কারণ হচ্ছে আমরা বিভিন্ন বিধানসভায় আমরা প্রতিবাদ মিছিল করছি, বিভিন্ন জায়গায় আমরা ফেসবুকে, তার সঙ্গে যেখানে আমরা যাচ্ছি হরিসভায় সম্মেলনে, সেখানে আলোচনা হচ্ছে যে আপনারা এটা করবেন না। মত ধর্ম হচ্ছে শুদ্ধ সনাতন ধর্ম, সেখানে তারই একটা আমরা ডাক, কিন্তু হিন্দু কোনো ধর্ম নয়, সেটাকে হিন্দু বানাচ্ছে। এই যে মানুষের ভিতরে মানুষকে বিপদে পরিচালনা করার জন্য, এবং আমি বলবো তারাই তো করছে, যে রাজনীতির ভিতরে শান্তনু ঠাকুররা গেছে সেই রাজনীতির থেকেই তো আজকে এইগুলো করছে। গত কয়েকদিন আগে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এক গোসাই সম্মিলন হয়েছে, সেখানে আমাদের এক ভগবানের আবির্ভাব হয়েছে, যিনি ঠাকুরনগর ঠাকুর বংশের সন্তান। তিনি বলেছে আপনাদের সিএ নাম কেটে গেলে তিনি নাম তুলে দেবেন। তিনি কি সুপ্রিম কোর্টের জাস্টিস বলেন তো? তিনি নতুন আইন এনে
ইলেকশন কমিশনের কাছে তিনি আপিল করবেন, তাহলে এতদিন তিনি আপিল করার সময় পায় নাই। লোকের ভুলভাল বুঝিয়ে মতুয়া কাট করেছে, যে মতুয়া কাটে কোনো কাজ হয় না। ও শুধু বাড়ির বউরে আর পাড়ার লোকে একবারই অনুষ্ঠানে গেলে দেখানো যায় গলায় একটা বেল্ট আর একটা ফিতা আর একটা ফটো, ও কোনো কাজে লাগে না। ওই বেশি জোর হলে ওই ঠাকুরনগর থেকে বারাসাত হাবড়া বন্ধু যাওয়া যেতে পারে, তার বেশি ও কোনো কাজে লাগে না ট্রেনে। তাও দল থাকলে একা গেলে অ্যালাউ হবে না, বুঝলেন? এই তো মতুয়া কার্ড। এসআইআর এর নাম কাটা যাচ্ছে কাদের বলেন তো? এই যে নদিয়া, বনগাঁ, 24 পরগনা দিয়ে কারা? এরা নমশূদ্রই কিন্তু 80%। এরা নমশূদ্র, এরা মতুয়া, এরা ছিন্নমূল মানুষ। এই 2004, 6 সাল, 8 সাল, 10 সাল, 12 সালে, 15 সালে এসছে, এদের নামই কাটা যাচ্ছে। এখানে রোহিঙ্গা কই? আপনারা এসআইআর হয়ে গেলে আপনারা একটু লিস্ট নেবেন যে এই যে রোহিঙ্গা বলছেন, কত লক্ষ রোহিঙ্গা এসছে। দেশভাগের বলি ছিন্নমূল মানুষের যাতে এসআইআর এর নাম কাটা না হয় এবং নিঃশর্ত নাগরিকত্ব প্রদান করা হয়, বড়মা বিনাপানির যে দাবি ছিল, সেই দাবিতে আগামী বুধবার 5ই নভেম্বর ঠাকুরনগর ঠাকুরবাড়িতে অনশন শুরু হবে। মতুয়ারা দাবি করছেন যে 2024 সালে যারা ভোট দিয়েছেন এবং ভোটে অংশগ্রহণ করেছেন তাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা যাবে না, অন্যথা হলে বৃহত্তর আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে মতুয়া সমাজ।